বর্ষায় আগ্রাসী পদ্মা, প্রতিদিন নদী গর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি। সব হারিয়ে নিঃস্ব মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধের দাবি। শরীয়তপুরে আশ্রয়ণ প্রকল্প যেন ভূতের বাড়ি, উধাও দরজা জানালা, খুলে নেওয়া হয়েছে টিন, চুরি যাচ্ছে নানা সরঞ্জাম। প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত পোল্ট্রি শিল্প। রূপগঞ্জে এক সপ্তাহে তীব্র গরমে মারা গেছে 25,000 ব্রয়লার মুরগি। লোকসানে ব্যবসা বন্ধের শঙ্কায় খামারিরা। বেতন থেকে মাসোহারায় বাড়তি টাকা না দেওয়ায় গেটকিপারকে চাকরি থেকে বরখাস্ত। কিশোরগঞ্জে অভিযুক্ত রেলওয়ে প্রকৌশলী সহ 3 জনের বিরুদ্ধে মামলা। এবং মুন্সিগঞ্জে শহরের প্রধান সড়ক ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। ড্রেন নির্মাণে রাস্তা কেটে ফেলায় আরো ভোগান্তি, ঠিকাদারের ধীর গতিকে দায়। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি তাজমিলা খান। বর্ষা মৌসুমে আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদ। ভাঙছে পাকা সড়ক, বসত ভিটা ও ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার। অনেকেই নিরাপদে সরিয়ে নিচ্ছেন বসতঘর। এ ক্ষতির শিকার মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেললেও প্রচণ্ড স্রোতে বিলীন হয় আসছে না কাজে। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সজল শিকদারকে সঙ্গে নিয়ে সঞ্জয় কর্মকার ও অভিজিতের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। জবান সর্দার আড়িয়াল খাঁ নদের ভাঙনে ভিটেমাটি আর ফসলি জমি হারিয়েছেন 2 বার। নিজের জমি না থাকায় চাচার ঘরে এখন শেষ আশ্রয়। সর্বনাশা এই নদের পাড়ে দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে করে দিন কাটছে আতঙ্কে। একই গল্প মাদারীপুরের কালকিনির খুনেরচর এলাকার জয়নাল আবিদিন সহ বহু পরিবারের। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ না হলে চলতি মৌসুমে বাকি জমিটুকুও হারানোর শঙ্কা তাদের। টানা বৃষ্টিতে জেলার অধিকাংশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে কেড়ে নিচ্ছে মানুষের বহু বছরের স্বপ্ন। প্রতিদিনই একটু একটু করে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা আর জীবিকার শেষ সম্বল। অব্যাহত ভাঙনে অনেকের দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমার বাড়িঘর 6 বার ভাঙছে, আমি অসহায় হয়ে গেছি। ভাঙার পরে আমার আর জায়গা নেই যে আমি যে ঘর উঠে থাকবো। বর্তমানে আমার চাষার ঘরে আমি থাকতেছি। আগুনে বললে তো আপনার ভিটাটা থাকে, এই নদীতে ভাঙার পরে ভিটাটাও থাকে না, জমি থাকে না। জেলার 250 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা, পালরদি, ময়নাকাটা, বিশারকান্দি সহ 10টি নদ নদী রয়েছে। এর মধ্যে পদ্মা ও পালরদি নদী এবং আড়িয়াল খাঁ নদের ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। আর প্রাথমিক পর্যায়ে ভাঙন প্রতিরোধে 28.5 লাখ টাকা ব্যয়ে 8,000 বালুর বস্তা ফেলা হচ্ছে। এখানে সমীক্ষা কাজ চলতেছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। আশা করা যায় সমীক্ষা প্রতিবেদন পাইলে আমরা ডিবিবিটা একটা সাবমিট করবো এবং প্রকল্প অনুমোদন সাপেক্ষে আমরা স্থায়ী প্রতিরক্ষা কাজ করব। 5 বছর আগে একই এলাকায় ফেলা জিও ব্যাগগুলো স্রোতে ভেসে গেছে। তাহলে প্রশ্ন উঠেছে, এবারও কি ভাঙন রোধে ফেলা জিও ব্যাগ স্রোতের টানে হারিয়ে যাবে, নাকি মিলবে টেকসই সমাধান? এদিকে পোমত্তা, পদ্মা ও আড়িয়াল খাঁ নদের তীব্র ভাঙনে দিশেহারা ফরিদপুরের সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের বাসিন্দা। গত কয়েকদিনে অর্ধ কিলোমিটার পাকা সড়ক, বেশ কয়েকটি বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক প্রতিষ্ঠান ও একটি বাজার। নদীটা ভাঙতে ভাঙতে এ পর্যন্ত আসছে। তো এভাবে যদি ভাঙতে থাকে, সামনে কিছু স্কুল আছে, দেখা যায় স্কুলগুলো যাবে। যদি বাদ দেয় তাহলে আমাদের এটা অনেক হাজার হাজার সম্পত্তি, হাজার হাজার বিঘা সম্পত্তি এটা রক্ষা হবে। নদী ভাঙ্গন প্রতিরোধে জরুরিভাবে বেশ কয়েকটি ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এবং আমাদের জেলা প্রশাসক স্যারকে চিঠি দিয়েছি এবং গত যে উন্নয়ন সমন্বয় সভা হয় সেখানেও বিষয়টি উপস্থাপন করেছি। 4টি স্থানে ইতিমধ্যে আমরা জিও ব্যাগের মাধ্যমে 300 মিটার কাজ সম্পন্ন করেছি। এছাড়া 2টি স্থানে 106 মিটার কাজ বর্তমানে চলমান আছে। সদরপুর উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 11 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। নদী ভাঙনের আরো খবর জানতে সরাসরি যাচ্ছি নাসির উদ্দিন উজ্জ্বলের কাছে। নাসির উদ্দিন।
যে এই আক্রমণে কিন্তু গাউদিয়া এলাকায় যে স্থায়ী বাঁধের 15 মিটার এলাকা যে ধসে পড়েছে, একই সঙ্গে যে আমরা যেই এলাকাটিতে আছি এটি রাজগাঁও এলাকায়, এই রাজগাঁও এলাকায় কিন্তু বিভিন্ন স্থানে অন্তত 4-5টি স্থানে এই এখানকার যে এই বাঁধ, সেই বাঁধের মধ্যে ধস নেমেছে এবং এই বাঁধগুলো কিন্তু স্থায়ী না, অস্থায়ী হলে কিন্তু এখানে জিও ব্যাগ দিয়ে পুরো এলাকা ঢেকে রাখা হয়েছে, সেগুলো কিন্তু ধসে যাচ্ছে এবং সেখানে কিন্তু এই এলাকা আতঙ্ক দেখা দিয়েছে। এবং এই যে লৌহজং উপজেলা, সেটি কিন্তু 90 দশক থেকে যে ভয়াবহ ভাঙন হচ্ছে, সেই ভাঙনে কিন্তু 1/3 এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এই 1/3 এলাকা নদীগর্ভে বিলীনের পর যে এই বাঁধ, সেই বাঁধ ঘিরে কিন্তু এলাকার মানুষ আশার আলো দেখছিলেন, কিন্তু এবার যে আকস্মিক এই বাঁধ ভেঙে যাচ্ছে সেখানে কিন্তু তারা আতঙ্কিত এবং তারা দাবি করেছেন যে এলাকাগুলোতে স্থায়ী বাঁধ করা হয়নি সেই প্রকল্পের সঙ্গে স্থায়ী বাঁধে সম্পৃক্ত করার জন্য। এবং একই সঙ্গে কিন্তু এই লৌহজং উপজেলা ছাড়াও কিন্তু টঙ্গিবাড়ি উপজেলা, মুন্সিগঞ্জ সদর উপজেলা এবং দেখছিলেন, কিন্তু এবার যে আকস্মিক এই বাঁধ ভেঙে যাচ্ছে সেখানে কিন্তু তারা আতঙ্কিত এবং তারা দাবি করেছেন যে এলাকাগুলোতে স্থায়ী বাঁধ করা হয়নি সেই প্রকল্পের সঙ্গে স্থায়ী বাঁধে সম্পৃক্ত করার জন্য। এবং একই সঙ্গে কিন্তু এই লৌহজং উপজেলা ছাড়াও কিন্তু টঙ্গিবাড়ি উপজেলা, মুন্সিগঞ্জ সদর উপজেলা এবং গজারিয়া মেঘনা নদী এবং শ্রীনগরে, সেটি কিন্তু 2021 সাল থেকে শুরু হয়েছে, যেটি এই বছরের সেপ্টেম্বরে শেষ হবার কথা ছিল। এবং এই প্রকল্পের যে কার্যকারিতা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে এবং এখানকার যে নদী শাসন করার পাশাপাশি যে এই জরিপ করে যে এই দীর্ঘ প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেখানে কেন আবার এই ভাঙন দেখা দিচ্ছে সেই ব্যাপারে কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলেছেন। এবং পানি উন্নয়ন বোর্ড বলছে যে নদীর গতিপথ বারবার পরিবর্তন হচ্ছে, বিশেষ করে এই পদ্মা সেতু ঘিরে এই এলাকায় কিন্তু প্রচুর বালু উত্তোলনের অভিযোগ রয়েছে এবং শত শত বালকেট কিন্তু এই নদী দিয়ে যাতায়াত করছে এবং এইখান থেকে কিন্তু বালু উত্তোলন করে তারা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। এবং এই অপরিকল্পিত যে নদীর গতিপথ বারবার পরিবর্তন, এই নদী ভাঙনের সবচেয়ে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলাম। নদী ভাঙন নিয়ে আরও আলোচনার জন্য মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ হাসান কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। বর্ষা মৌসুম এলে ভাঙে নদ নদী, আর সেই বর্ষা মৌসুমেই দেখা যায় নদী ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড থেকে জিও ব্যাগ ফেলা হয়। আসলে এই বিষয়টি কতটা টেকসই হয় সে ব্যাপারে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হাসান কবির। আসলে আপনার কাছে জানতে চাই যে বর্ষা মৌসুমে যেহেতু নদী ভাঙে, আবার আপনারা বর্ষা মৌসুমে ভাঙন ঠেকাতে প্রতিরোধ গড়ে তোলেন, আসলে এটি কি টেকসই হয়? আসলে ভাঙনের সময় যে জিও ব্যাগ দিয়ে আমরা প্রতিরক্ষা কাজটি করি, এগুলি টেকসই হয় না, সেগুলি হলো টেম্পোরারি ওয়ার্ক। আমরা আপাতত ভাঙনগুলিকে টেম্পোরারিভাবে রক্ষা করার জন্য সেগুলি করা হয়। এবার ওই যে বর্ষার আগেও কিন্তু আমরা কিছু প্রিকশনের ওয়ার্ক করে থাকি, যে সকল জায়গায় স্পর্শকাতর এলাকা সেগুলি আমরা বর্ষার আগে করি। সব মিলিয়ে তো ব্যয় বরাদ্দ সাপেক্ষে মোটামুটি কাজগুলি বাস্তবায়ন করা হয় আর কি। এগুলি বর্ষার সময় যে জিও ব্যাগটা পালানো হয় সেটা হলো স্বল্প খরচে সেগুলি করা হয়, কাজগুলি বাস্তবায়ন করা হয় এবং এটা টেকসই না, এটা টেম্পোরারিভাবে অস্থায়ী প্রতিরক্ষা কাজ হিসাবে বাস্তবায়ন করা হয়। আচ্ছা, আপনারা এই টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে আপনারা কতটা কার্যক্রমে এগিয়ে নিচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে বলি যেটা আপনার অবগত আছেন যে মাদারীপুর জেলা একটা নদী ভাঙন কবলিত জেলা। সেই জেলায় প্রায় 50-60টি পয়েন্ট হইল নদী ভাঙন আছে। আমরা এই 50-60টি ভাঙন নিয়ে আমরা একটা ডিপিপি প্রণয়ন করছি প্রতিরক্ষা, স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য। সেটা আমাদের প্রক্রিয়াধীন আছে এবং এটার ফিজিবিলিটি স্টাডি মাঠ পর্যায়ে চলছে। ফিজিবিলিটি স্টাডি প্রতিবেদন ফাইলে আমরা টোটাল স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য আমরা ডিপিপি থ্রু করব, প্রকল্প থ্রু করব। জেলায় কোথায় কোথায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে, আপনারা কি কি ছাড় পেতে পেয়েছেন এখন পর্যন্ত? আমরা যেমন পাইছি মাদারীপুর শহরের পুরাতন ফেরিঘাট, তারপরে আছে হলো জাফরাবাদ, তারপরে আছে কালকিনিতে আছে খুনের ছর, আউলিয়ার ছর, এই সকল অঞ্চলে ব্যাপক ভাঙতে আছে এবং ওইগুলি কার্যক্রম আমরা হাতে নিছি এবং জিও ব্যাগ দ্বারা ওইগুলি প্রাথমিকভাবে অস্থায়ীভাবে এগুলি ব্যবস্থা চলছে।
আমরা তো দেখেছি যে বেশ কিছু জায়গায় আপনার জিও ব্যাগ ফেলছেন ভাঙন ঠেকাতে। তো এই স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণে আপনাদের কতদিন সময় লাগতে পারে বা আপনারা প্রকল্প কোন পর্যায়ে রয়েছে? আসলে সেটা তো প্রকল্প বাস্তবায়নের উপর নির্ভর করে। সেটা আমাদের হলো যে এখন মাঠ পর্যায়ে ফিজিবিলিটি স্টাডিটা চলছে। এটা প্রতিবেদন পাইলে আমরা আশা করি এই ডিসেম্বরের মধ্যে আমরা প্রকল্পটা দাখিল করতে পারবো। তারপরে প্রকল্প অনুমোদন হইলে আমরা টেন্ডার প্রক্রিয়া বিভিন্ন যা যা প্রসিডিউর আছে সেগুলি আমরা গ্রহণ করব। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় উপপ্রকৌশলী মোহাম্মদ হাসান কবিরের সাথে। তিনি জানিয়েছেন যে স্থায়ীভাবে ভাঙন ঠেকাতে তারা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পগুলো যদি অনুমোদন হয় এবং পরবর্তীতে যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু নদীর যে ভাঙন সেটি কিন্তু রোধ করা সম্ভব। তো এই ছিল আমার কাছে মাদারীপুরে যে ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে তার সবশেষ। মাদারীপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। ভূমিহীন মানুষের মাথা গোঁজার নিরাপদ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে শরীয়তপুরে পদ্মার চরে গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন। সময়ের ব্যবধানে সেই স্বপ্ন আজ পরিণত পরিত্যক্ত জনপদে। প্রায় 4 কোটি টাকার সরকারি প্রকল্পে এখন মানুষের উপস্থিতির অভাবে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। প্রশাসন বলছে প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিএম ইসরাফিলের তথ্য ও মিলন খানের ছবিতে রিপোর্ট। ইংরেজি সংখ্যা 100 এর আদলে ব্যতিক্রমী নকশায় নির্মিত পুরো আবাস প্রকল্প। উদ্দেশ্য ছিল 100 ভূমিহীন পরিবারকে নতুন জীবনের ঠিকানা দেওয়া, কিন্তু বাস্তবে প্রায় 90% ঘরেই নেই বাসিন্দা। শরীয়তপুরের নড়িয়ায় চড়াকড়া ইউনিয়নের ঘাসবাজার এলাকায় 2020-21 অর্থ বছরে আশ্রয় প্রকল্প 2 এর আওতায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 5 একর খাস জমির উপর নির্মাণ করা হয় 100টি আধা পাকা ঘর। মানুষের বসবাস না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা জানালা, খুলে নেওয়া হয়েছে টিন, কেটে নেওয়া হয়েছে বৈদ্যুতিক তার, বিকল হয়ে পড়েছে গভীর নলকূপ। অনেকেই এখন থাকতে অনাগ্রহ প্রকাশ করছেন। এখন আমি ঘর দিছে এগো অভাব নাই, বাইরের 8-10 জন থাকে। মসজিদ নাই, মাদ্রাসা নাই, রাস্তাঘাট ভালো না, কল চুরি হয়ে যায়, টিন চুরি হয়ে যায়, জানলা চুরি হয়ে যায়। তবে প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসন ও প্রকল্পের অবকাঠামো রক্ষায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে জানায় জেলা প্রশাসক। যে ধরনের বিষয়গুলি অভিযোগগুলি আসছে আমাদের সামনে, মোটামুটি সকল আশ্রয়নগুলো নিয়ে এরকম 2-1টা ঘর ফাঁকা পাওয়া যাচ্ছে মর্মে আমাদের কাছে তথ্য আছে। তো আমরা সেটা নিয়ে কাজ করছি। 4 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের স্থান নির্বাচনে ভুল থাকায় পুরোপুরি ভেস্তে গেছে অভিযোগ স্থানীয়দের। সময় সংবাদ, শরীয়তপুর। বিভাগীয় সময় আরও থাকছে। লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পে নতুন গতি। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ, বিনিয়োগ বাড়ার আশা। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের পোলট্রি খামার ব্যবসা। খামারিদের দাবি, গেল 1 সপ্তাহের তীব্র গরমে প্রায় 25,000 ব্রয়লার মুরগি মারা গেছে। এতে বড় লোকসানের মুখে ব্যবসা বন্ধের শঙ্কায় দিন গুনছেন খামারিরা। রাশেদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছে প্রায় 1300 পোলট্রি খামার। এসব খামারের উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করছে হাজারো পরিবার। তবে কয়েকদিনের তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে চরম বিপাকে পড়েছেন খামারিরা। বিদ্যুৎ চলে গেলে কয়েক মিনিটের মধ্যে বেড়ে যায়। পর্যাপ্ত বাতাসের অভাবে হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। খামারিদের দাবি, গেল 1 সপ্তাহেই প্রায় 25,000 মুরগি মারা গেছে। গরমের কারণে মুরগি আমাদের স্টক করে, অনেক মুরগি স্টক করে, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই আর কি। 1100 মুরগি থাকলে 300-400 মুরগি মারা যায়। একদিকে মুরগির মৃত্যু, অন্যদিকে খাবার, ঔষধ ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসান বাড়ছে। ঋণ নিয়ে খামার পরিচালনা করায় কিস্তি পরিশোধ নিয়েও বাড়ছে দুশ্চিন্তা। রাত করে খারাং থানা, দিনও খারাং থানা, এই মুরগি চুরগি প্রচুর ঝামেলাতে আছে। এমন করে থাকলে ব্যবসা বাণিজ্য তো করতাম না। 6 মাসে আমার প্রায় 3.5 লক্ষ টাকার মতো লস হয়েছে শুধু এই বিদ্যুতের কারণে। এই মাসের শেষে আমাদের 2,500 গ্রিড চালু হয়ে যাবে। চালু হলে বিদ্যুতের ব্যবস্থা অনেকখানি উত্তরণ হবে এবং যে শ্রমিকদের যে সমস্যা, সাধারণ মানুষের যে বৈদ্যুতিক কষ্ট, পোলট্রি ফার্ম বা অন্যান্য প্রতিষ্ঠানে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাও অনেকটা উন্নতি হবে। খামারিদের আশঙ্কা, দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না হলে আরও কিছু বন্ধ হয়ে যেতে পারে, যা প্রভাব ফেলবে ব্রয়লার মুরগি ও ডিমের বাজারে। সময় সংবাদ, রূপগঞ্জ। টাকা থেকে মাসোহারার বাড়তি টাকা না দেওয়ায় এক গেটকিপারকে চাকরি থেকে বরখাস্তের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ রেলওয়ের এক প্রকৌশলীর বিরুদ্ধে। এ ঘটনায় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জুলহাস সহ 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী জুলহাস। সামান্য বেতনে চাকরি করেন কিশোরগঞ্জ রেলওয়ে অস্থায়ী গেটকিপার তৌফিকুর রহমান, কিন্তু মাস শেষে অন্য 2 কর্মচারীর মাধ্যমে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলীকে 550 টাকা করে মাসোহারা দিতে হয় তাকে। বেতন বাড়ার অজুহাতে তার কাছে দাবি করা হয় 4000 টাকা। বাড়তি টাকা দিতে আপত্তি জানালে বাধে বিপত্তি। গেটকিপার তৌফিকুর রহমানের অভিযোগ, তার মতো ভৈরব 18 বাড়ি রুটে দায়িত্ব পালন করা অস্থায়ী গেটকিপারদের প্রতি মাসে টাকা দিতে হয় ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জুলহাসকে। একই বিভাগের হেডমিস্ত্রি উজ্জ্বল ও গেটকিপার সাদেকুরের মাধ্যমে আদায় করা হয় মাসোহারার টাকা। বেতন বাড়ায় গত এপ্রিল মাসে মাসিক 4000 টাকা নির্ধারণ করেন উপসহকারী প্রকৌশলী জুলহাস, কিন্তু বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে বিনা কারণে চাকরি থেকে বহিষ্কার করা হয় তাকে। শুধু তাই নয়, চাকরি ফিরে পেতে অনুরোধ জানালে তার কাছে আরও 2 লাখ টাকা দাবি করেন ওই প্রকৌশলী। আমাকে বলতেছে আমি নাকি গেট ফেলাইছি না। যে রাতে অর্থাৎ 9 তারিখ এপ্রিলের 9 তারিখ রাত্রে নাইট হচ্ছে ফজলুল হক আমার কলিগ, ফজলুল হকের ডিউটি, ফজলুল হকের রোস্টার, ফজলুল হকের সাসপেন্ড করছে, আমাকে না করে দিছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে গত 11 মে আদালতে একটি মামলা দায়ের করেন গেটকিপার তৌফিকুর রহমান। মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে পিবিআই। তবে মামলা দায়েরের পর থেকে চাকরি হারানোর ভয়ে অন্য গেটকিপাররা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। আমার স্বামীর সাথে যেই অন্যায়টাই হয়েছে, এই অপকর্মের সাথে যারা জড়িত প্রত্যেকেরই যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা হোক। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশলী বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী জুলহাস। মামলাটি বিচারাধীন আছে, তাই এই নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি এ কর্মকর্তা। আমার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেটা আদালত হয়েছে, এটা তদন্তাধীন আছে। এটা তদন্তের পরে আসলে বোঝা যাবে যে আমি এটার সাথে জড়িত কি জড়িত না। কিশোরগঞ্জ ভৈরব রেলপথে 69 জন গেটকিপার রয়েছে, তাদের মধ্যে 13 জন অস্থায়ী। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময় আরও থাকছে। বর্ষায় বাড়ছে নৌকার চাহিদা। জমজমাট মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের হাট, দাম পড়েছে 3 থেকে 9,000 টাকা। বেড়েছে উপকরণ ব্যয় ও কারিগরের মজুরি। প্রধান সড়ক ভাঙাচোরা ও খানাখন্দের কারণে দুর্ভোগ লেগেই আছে বাসিন্দাদের। আর নতুন করে ড্রেন নির্মাণের জন্য রাস্তা কেটে ফেলে রাখায় আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের কাজে ধীর গতির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ধলেশ্বরী তীরের পৌনে 11 কিলোমিটার আয়তনের মুন্সিগঞ্জ শহরের প্রধান সমস্যা এখন সড়ক পথের দুর্ভোগ। কিছু সড়কের সংস্কার শুরু হলেও ধীরগতির কারণে নতুন সংকটে বাসিন্দারা। জেনারেল হাসপাতাল সড়কে ভাঙাচোরা রাস্তায় দীর্ঘ যানজট, আর লিকেজ দিয়ে বুদবুদ করে বের হওয়া পৌরসভার লাইনের পানির সঙ্গে বৃষ্টির পানিতে নগরবাসীর দুর্ভোগ চরমে। পিচ উঠে অসংখ্য বড় বড় গর্ত সৃষ্টি হয়, প্রায় ঘটছে দুর্ঘটনা। গাড়ি ঘোড়া চালানো যায় না ঠিক মতো, সারা শরীর ব্যথা হয়ে যায়। যেই যা কি আমার ট্যাক্স বেড দিয়েও তো ঠিক মতো রাস্তার কোনো কাজ পেয়েছি না। চলাচলের সমস্যা হচ্ছে, বৃষ্টি পানি জমে থাকে, যাওয়া যায় না। মেরামত করে কিছু সময়ের জন্য, এই 1 দিন 2 দিন 4 দিন থাকে, আবার যেই অবস্থা সেই অবস্থা হয়ে যায়। গাড়ি উল্টে যায়, বাচ্চাদের নিয়ে প্রচুর রিস্কে আছে। আমরা স্কুলে আসতে আমাদের খুবই ভোগান্তি হয়। পৌর কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের ড্রেন নির্মাণে কচ্ছপ গতির কারণে অচল অবস্থার সৃষ্টি। কন্ট্রাক্টর সাহেবকে চাপ দিয়ে হোক বা যে কোনো প্রসেসেই হোক, আমরা বদ্ধপরিকর যে অল্প টাইমে হয়তো আগামী 4 মাসের ভিতরে সর্বোচ্চ আমরা এই কাজটা শেষ করার চিন্তাভাবনা আমাদের আছে। এলাকাবাসীর অভিযোগ, 2 বছরে 4 বার মেরামত করা হলেও অনিয়ম ও সঠিক পরিকল্পনার অভাবে টেকসই হচ্ছে না সড়কটি। শহরের প্রধান সড়কের এই মানিকপুর অংশে প্রায় আধা কিলোমিটার এলাকা বেশি নাজুক অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। মুন্সিগঞ্জের মানিকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দেশে প্রথমবারের মতো পরিবেশ বান্ধব লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে বড় ধরনের নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার। বাজেটে 2030 সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এটি বাস্তবায়ন হলে কমবে উৎপাদন ব্যয়, বাড়বে বিনিয়োগ, আর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারেও আসবে নতুন গতি। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট।
ব্যাটারি চালিত রিকশা, সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প কারখানা সবখানেই বাড়ছে আধুনিক ব্যাটারি ব্যবহার। দেশে ব্যাপক চাহিদা থাকলেও উচ্চমূল্য ও আমদানি নির্ভরতার কারণে লিথিয়াম ব্যাটারি ব্যবহার এখনও সীমিত। এমন বাস্তবতায় 2026-27 অর্থবছরের বাজেটে লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতে 2030 সালের জুন পর্যন্ত শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পরিকল্পনা রয়েছে 2028 সালের পর কিছু প্রস্তুত পণ্যে বিদ্যমান বেয়াতি সুবিধা তুলে নিয়ে দেশীয় উৎপাদনকে আরও উৎসাহ দেওয়ার। এই শুল্ক কর কমলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে সম্ভাবনা রয়েছে বাজারে লিথিয়াম ব্যাটারির দামও কমার। আগে যে ব্যাটারি কিনতাম 80,000 টাকা, অর্ধেক দামে যদি পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এদিকে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়নের জন্য এনবিআরের কর মওকুফ কার্যকরের অপেক্ষায় আধুনিক লিথিয়াম ব্যাটারি উৎপাদনের অন্যতম কেন্দ্র গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্কের উদ্যোক্তারা। যদি সরকার সঠিকভাবে এই এসআরও বাস্তবায়নে সিপিসি কোড ব্যবহার করে দেয় তাহলে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির যে উৎপাদন আমরা আরো অনেক বৃদ্ধি করতে পারবো। নীতিগত সহায়তা পেলে বাংলাদেশেও আধুনিক ব্যাটারি শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে শুল্ক কর মওকুফের এই সিদ্ধান্ত আসতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকায়। পরিবেশবিদরা বলছেন সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে তার সুফল মিলবে জীববৈচিত্র্যেও। পরিবেশ দূষণ থেকে শুরু করে অর্থনীতিতে আমূল পরিবর্তনের জন্য রিনিউয়েবল এনার্জি একদিকে রেখে পাশাপাশি এই যে ট্যাক্স ফ্রি করলো সরকার, এটার ভালো দিকটা মানুষের কাছে পৌঁছানোটা জরুরি। বিশ্ব যখন লিথিয়াম ব্যাটারি নির্ভর এই প্রযুক্তির দিকে অনেকটা এগিয়ে, দেরিতে হলেও বাংলাদেশ সেই যাত্রায় সামিল হয়েছে। একই সঙ্গে শুল্ক কর অব্যাহতির এই উদ্যোগে একদিকে যেমন শক্তিশালী হবে দেশের ব্যাটারি শিল্প, তেমনি বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। বিভাগীয় সময়ে আরেকবার। সাভারের আমিনবাজার মহাসড়কে ময়লা ফেলার অভিযোগে কয়েক পরিচ্ছন্নতা কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে আমিনবাজারে বর্জ্য ফেলার স্থান হঠাৎ পরিদর্শন করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এই সময় মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলতে গিয়ে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী হাতে নাতে ধরা পড়েন। ভবিষ্যতে এই ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে সতর্ক করার পাশাপাশি অভিযুক্ত পরিচ্ছন্নতা কর্মীদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক। বিভাগীয় সময়ে আরেকবার। নদ নদীতে বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে নৌকার চাহিদা। এতে জমে উঠেছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওরের সাপ্তাহিক নৌকার হাট। সকাল সন্ধ্যা জমজমাট থাকে বেচাকেনায়। ছোট ছোট যানবাহনে করে হাটে পৌঁছায় ডিঙি নৌকা, সঙ্গে কাঠমিস্ত্রি ও ব্যবসায়ীরা। আকার ও মানভেদে 3 থেকে 9,000 টাকা পর্যন্ত গড়ায় নৌকার দাম। ক্রেতারা বলছেন পানি বাড়ার সঙ্গে সঙ্গে নৌকার দামও হয়ে যায় চড়া। দাম নিয়ে বিক্রেতারা জানান কাঠ, লোহা সহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে, পাশাপাশি কারিগরদের খরচও বেশি। এর প্রভাব পড়েছে নৌকায়। প্রাচীন হাটটি দিন দিন প্রসারিত হচ্ছে, তবে ড্রেনেজ, টিউবওয়েল ও টয়লেটের সুব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষায় আগ্রাসী পদ্মা, প্রতিদিন নদী গর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি সব হারিয়ে নিঃস্ব মাদারীপুর ও ফরিদপুরের নদী পাড়ের বাসিন্দারা। ভাঙন রোধে স্থায়ী বেড়ি বাঁধের দাবি। শরৎপুরে আশ্রয়ণ প্রকল্প যেন ভূতের বাড়ি, উধাও দরজা জানালা খুলে নেওয়া হয়েছে, টিন চুরি যাচ্ছে নানা সরঞ্জাম। প্রকৃত সুবিধাভোগীদের পুনর্বাসনের আশ্বাস প্রশাসনের। এবং ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত পোল্ট্রি শিল্প। রূপগঞ্জে 1 সপ্তাহের তীব্র গরমে মারা গেছে 25,000 ব্রয়লার মুরগি। লোকসানে ব্যবসা বন্ধের শঙ্কায় খামারিরা। এই ছিল বিভাগীয় সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।